This is how we like to do it. That's right. Not everything is easy and difficult things are of course difficult to overcome, কিন্তু কোন সমস্যাই যে সমস্যা নয়, সমাধান নেওয়াটা বা পাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। তাই সেই উদ্দেশ্যে হাউ টু ফাইট উইথ ওবেসিটি এন্ড হাউ টু রিচ মাই আইডিয়াল ওয়েট, সেই আশাতেই শুরু হয়েছিল মোটিভেট 2021, which of course is not only my journey but the journey of my friends and everybody in the group. Thank you so very much Dr. Sumanta Datta for yet another এপিসোড টাইম, যেটা আপনি আপনার কর্মব্যস্ত স্কেডিউল থেকে সময় বের করে আমাদেরকে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যারা চেষ্টা করছি অল্প অল্প এক্সারসাইজ, ডায়েট ইত্যাদি করে হয়তো কোনো মাসে কয়েকশো গ্রাম, কখনো 1-2 কিলো, আস্তে আস্তে জার্নি চলছে, কিন্তু এটা জানি বুঝি এবং আমিও দেখেছি যে খুব 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 ওবিজ আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা তাদের লাইফে বেরিয়াট্রিক সার্জারি করে দে আর ভেরি ভেরি হেলদি, বেটার অ্যান্ড হ্যাপিয়ার। সো আজকে আমি ডক্টর দত্তর কাছ থেকে জানতে চাইবো যে ডিফিকাল্ট ওবেসিটি, যে ওবেসিটিটা একদম ভীষণ জেদি, যেতে চাইছে না, কিন্তু রোগা না হলে তো মানুষ বাঁচবে না, এদের জন্য কি সলিউশন উনি দেবেন অ্যান্ড হোয়াট ইজ বেরিয়াট্রিক সার্জারি, যেটা নিয়ে এত শুনেছি, দূর থেকে দেখেছি, জানা হয়নি। ওভার টু ইউ। এই আলোচনা শুরু করার আগে আমি একটা আমাদের অ্যাপোলো ব্যারিয়াট্রিক ডিপার্টমেন্টের একটা নতুন ব্রোশিয়ার আমাদের পাবলিশ হয়েছে। তাতে আমরা ইন কমন ম্যানস ল্যাঙ্গুয়েজ আমরা পুরো জিনিসটা বোঝাবার চেষ্টা করেছি যে কেন ওবেসিটিতে প্রবলেম কি হতে পারে এবং তার প্রবাবল সলিউশনস কি আছে, সেটা একটা সিম্পলিস্টিক টার্মে এবং যতটা পারা যায় ছোট করে আমরা একটা ইনফরমেশন পাবলিশ করেছে যে ব্রোশিয়ার। ইউ ক্যান হ্যাভ এ লুক। ও আমি বাইরেও দেখছিলাম, স্টে লাইট মেক লাইফ আ ডিলাইট। ওকে ডক্টর, ব্রোশার তো পেলাম, বাট আই উড ওয়ান্ট টু নো ফ্রম ইউ। Sure. So I'll explain in detail. আজকের আমাদের ডিসকাশনটা টু এক্সপ্লেন যে হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট ওবেসিটি। ডিফিকাল্ট ওবেসিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাই একটা পয়েন্ট থেকে শুরু করি, যে আমরা ডায়েট কন্ট্রোল করি, আমরা হেলদি ডায়েট প্যাটার্ন মেনটেন করি এবং আমরা পোর্শন সাইজ রিডাকশন করে এবং রেগুলার এক্সারসাইজ করে আমরা একটা নর্মাল হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করি। অনেকেই আছে যারা আমার পেশেন্ট, তাদেরকে আমি প্রথমেই এই অ্যাডভাইসটা এবং সেটা আমি প্রেসক্রিপশনে ক্লিয়ারলি লিখে দিই, যেটা আই হ্যাভ গিভেন ইট টু ইউ অ্যাজ ওয়েল, যে এই জিনিসগুলো হয়তো আমাদের করতে হবে। কিন্তু তারপরেও যেটা হয় যে এত কিছু করার পরেও হয়তো ওজনের শিফট খুব কম হয়েছে এবং সেটা খুব ন্যাচারাল। ওবেসিটি নিয়ে একটা অনেকেরই কিউরিওসিটি রয়েছে যে সত্যি এটার জন্য শুধু ডায়েট এক্সারসাইজ করলে হবে বা আরো কিছু কি দরকার, সেই নিয়ে কিন্তু অনেক স্টাডিজ হয়েছে। পৃথিবীর সমস্ত দেশেই এই ওবেসিটি প্রবলেমটা একটা মডার্ন সোসাইটির মেজর প্রবলেম। সেই মেডিকেল সায়েন্সে আমরা অনেক স্টাডি করেছি, রিসার্চ করেছি এবং আমরা চেষ্টা করেছি যে ওবেসিটিটা কিভাবে রাইট ওয়েতে ডিল করা যায়। তো অনেক কম্পারিজন স্টাডিজ হয়েছে, যেমন আমরা শুধু ডায়েটিং করেছি, মেডিসিন দিয়েছি এবং সার্জারি করেছি। আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা বড় পপুলেশন যারা ওভারওয়েট বা ওবিজ, তাতে দেখা গেছে যারা মেডিসিন নিয়েছে তাদের কিছু ওজন কমেছে, তার থেকেও যারা ডায়েট কন্ট্রোল করেছে তাদের ওজনটা আরো কম কমেছে। তার মানে কি ডায়েটের থেকে মেডিসিনটা একটু বেটার এফেক্টিভ। এবার একটা গ্রুপ আছে যাদের সার্জারি করেছে, সেই এই দুটো গ্রুপের তুলনায় যারা সার্জারি করেছে তাদের ওজন রিডাকশন, ওজন কমার হারটা অনেক তাড়াতাড়ি, অনেক বেশি এবং সেটা সাস্টেনেবল, মানে যে ওজনটা কমেছে সার্জারি করে সেটা মেনটেন করাটা ওদের পক্ষে সহজ হয়েছে। তো এই কম্পারেটিভ স্টাডি অনেক সেন্টারসে মাল্টি সেন্টার ট্রায়াল হয়েছে, দিয়ে একটা কনক্লুশনে আমরা এখন আসতে পেরেছি। আমি এখন বলতে লাস্ট 5-7 বছরের কথা বলছি, যে এখন ওবেসিটি সার্জারি বা ব্যারিয়াট্রিক সার্জারি যেটাকে আমরা বলি, সেটা একটা মেইন স্ট্রিম সার্জারিতে পরিণত হয়েছে। যে ওবেসিটি সার্জারি একটা বেনিফিট আমরা দেখতে পেরেছি কম্পারেটিভ স্টাডি করে, এবং সেটাতে ডিজিজ মডিফিকেশন বা এটাকে আমরা এখন মেটাবলিক সার্জারি বলি, যে আমাদের বডির যে মেটাবলিজমটা সেটাকে চেঞ্জ করেছে, প্লাস আমাদের
মেটাবলিক এফেক্টটা অনেকটা ভালো হয়েছে, যেমন ডায়াবেটিস বা হাইপার লিপিড প্রোফাইল, হাইপার কোলেস্টেরোলেমিয়া বা হাই লিপিড প্রোফাইল, এইগুলো আমাদের অনেকটা কারেক্ট করতে পেরেছি। এবার আমি আসি কাদের সার্জারি দরকার, কাদের সার্জারি দরকার নেই, কাদের সার্জারি করলে তারা বেনিফিটেড হবে এবং কারা হবে না। এটা একটা বিশাল বড় সায়েন্স। ওবেসিটি মেজার করি বিএমআই বা বডি মাস ইন্ডেক্স দিয়ে, তাতে আমরা ওজন মেজার করি ইন কিলোগ্রাম, আর হচ্ছে আমরা হাইট মেজার করি ইন সেন্টিমিটার অর মিটার। ওয়েট ইন কিলোগ্রাম ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু ইয়োর বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। যাদের বিএমআই 40 and above, তারা স্ট্রেট অ্যাওয়ে কোয়ালিফাই করে ব্যারিয়াট্রিক সার্জারি। কি টাইপের সার্জারি সেটা আমি পরে ডিসকাস করছি। যাদের বিএমআই 35 to 40, তাদের যদি কোনো ওবেসিটি রিলেটেড প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা হাই লিপিড লেভেল বা অস্টিওআর্থ্রাইটিস, এরকম অনেক কিছু আছে, সেইগুলো যদি থাকে তাহলে তারা কোয়ালিফাই করে সার্জারির জন্য। ফর এশিয়ানস, আমাদের মতো, আমাদের জেনেটিক মেকআপটা একটু আলাদা। আমাদের কিন্তু 30 এবং এরকম কোমরবিডিটি, মানে হচ্ছে কোন ওবেসিটি রিলেটেড ডিজিজ রইল, আমরা কিন্তু 30+ কোমরবিডিটিতে কিন্তু আমরা কোয়ালিফাই করি। কেন? আমাদের বডিতে ফ্যাটের প্রপোর্শন বেশি for a normal or even a same weight individual compared to an European human being, European person. ওদের মাসলের মাসটা অনেক বেশি, আমাদের ফ্যাটের কন্টেন্টটা অনেক বেশি, আমাদের বডি হ্যাবিটাস যেরকম। তো তাহলে আবার বলছি যে 30 and comorbidity, BMI 30 and comorbidity along with BMI 40 and above, both of them qualify for bariatric surgery. আমি ব্যারিয়াট্রিক সার্জারি ডিটেইলিং যদি বলতে পারি, ব্যারিয়াট্রিক সার্জারি শুধু একটা সার্জারি নয়, এটা যেমন গলব্লাডার সার্জারি বা অ্যাপেন্ডিসেক্টমির মতো একটা নেমড সার্জারি নয়, এর অনেক কোনো ভ্যারাইটি আছে। সেই ভ্যারাইটি গুলো আমরা, যেমন অ্যাপোলো ব্যারিয়াট্রিক ইউনিটে ফুল রেঞ্জ অফ ব্যারিয়াট্রিক সার্জারি ভ্যারাইটি আমরা অফার করছি। এই ভ্যারাইটিটা কি জন্য? যে ইন্ডিভিজুয়াল পেশেন্ট, তাদের ইন্ডিভিজুয়াল কোমরবিডিটিস আছে এবং তাদের একটা ডিফারেন্ট ফুড হ্যাবিট আছে, সবাই একই কারণে হয়তো ওবেসিটি হয়নি তাদের, সেইগুলো আমরা মাথায় রেখে আমরা ইন্ডিভিজুয়ালাইজ একটা প্ল্যান করি এবং আমরা জানি যে কোন পেশেন্ট আফটার অপারেশন কিরকম বিহেভ করবে, সেটাও আমাকে ডিটারমাইন করতে সাহায্য করে কোন অপারেশনটাকে অফার করব। তো আমরা আমাদের যে লিফলেট বা ব্রোশিয়ার তৈরি করেছি, তাতে আমাদের এক্সপ্লেন করা আছে যে মেন স্ট্রিম কিছু আমাদের অপারেশন আছে 3 থেকে 4 টাইপের, তাছাড়াও আরো 3-4 রকমের প্রসিজিওর আছে যেগুলো আমরা ইন্টারিম মেথডে বা আরো ডিফিকাল্ট ওবেসিটিতে আমরা এগুলো ব্যবহার করি। এবার ওবেসিটি অপারেশন করাটা, তার রিস্ক কি হতে পারে, তার বেনিফিট কি হতে পারে। তার আগে বলি ওবেসিটি অপারেশনটা আমরা করলে পেশেন্টের জার্নি কিরকম হয়। যদি মনে করি আমি একটা পেশেন্ট, রূপসা আমি তোমাকে দিয়েই বলবো, যদি আমি তোমাকে আজকে অ্যাডমিশন করি, আমি কালকে যদি অপারেশন করি, পরশু দিন তুমি বাড়ি যাবে। তার মানে এটা গলব্লাডার সার্জারিতে যেরকম আমার হসপিটাল স্টে, আমার ব্যারিয়াট্রিক সার্জারিতেও সেরকম হসপিটাল স্টে। যদি আমি একটু কমপ্লেক্স ব্যারিয়াট্রিক সার্জারি করি তাহলে আরো 1 দিন এক্সট্রা। তো তার মানে আমাদের 2 থেকে 3 নাইট স্টে করতে হবে হসপিটালে, কম্পেয়ার টু আমার যে ক্যান্সার পেশেন্টের অপারেশন করি তাদের হয়তো নাইট স্টে করতে হয় 7 to 10 নাইট স্টে। তো সেগুলো অনেক বড় অপারেশন। এটা অপারেশনটা বড়, কিন্তু যেহেতু আমরা ল্যাপারোস্কোপিক বা মাইক্রো সার্জারি করি, এই পেশেন্টের রিকভারি মাচ 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 ফাস্টার এবং এটা মোর অর লেস পেন ফ্রি অপারেশন। ডিফিকাল্টি একটাই যে প্রথমের দিকে একটু খেতে অসুবিধা হবে, একটু লিকুইড ডায়েট বা সফট ডায়েট হয়তো আমাকে প্রথম 4 থেকে 5 সপ্তাহ খেতে হবে। ডক্টর, একটা প্রশ্ন করতে চাই, এই যে অপারেশন করে যে পেশেন্টরা, তাদের তো লিপিড প্রোফাইল, ব্লাড সুগার ইত্যাদি সবকিছু ঠিক রাখতে হবে। সো এইগুলো ঠিক রাখার জন্য ওজন কমাতে হবে।
এদিকে ওজন কমাতে গেলে যে এক্সারসাইজেস করতে হবে, অনেক সময় অনেকে হেঁটে চলে এক্সারসাইজ করার ক্ষমতা রাখে না। সব মিলিয়ে ইটস আ সাইকেল এন্ড দিস সাইকেল ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রেক। এটা সম্বন্ধে আপনি কি বলবেন? আই এম গ্ল্যাড যে তুমি এই কোয়েশ্চেনটা করলে। এটা ক্যাচ 22 সিচুয়েশন। আমি একটা এক্সাম্পল দিই। আমারই একটা পেশেন্ট কয়েক সপ্তাহ আগে এসেছিলেন। উনি এসেছিলেন কিন্তু এখানে নি রিপ্লেসমেন্ট করাতে। তো যিনি ডক্টর ছিলেন, অর্থোপেডিশিয়ান, তিনি বললেন যে না, এই এতটা ওবেসিটিতে আমি নি রিপ্লেসমেন্ট করলে এটা অনেকটা কমে যায়, সেই জন্য উনি আমার কাছে ওয়েট রিডাকশনের জন্য পাঠালেন। এবার এনাকে তো আমি বলতে পারছি না যে গো ব্যাক এন্ড ডু দ্য এক্সারসাইজ, কারণ কি ইট ইজ ইম্পসিবল। ওনার বোথ নি হ্যাজ গট অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস এবং ওনার প্রচন্ড পেইনফুল নিজ। তো উনি লিটারালি বেড রিডেন অর সিটিং অন আ সোফা। তো ওনাকে যদি আমি বলি এক্সারসাইজ করে ওজন কমান, ফুড রিডাকশন করে ওজন কমান, সেই ডিজায়ারেবল ওজন উনি কোনদিনই করতে পারবেন না। এগুলো হচ্ছে এনারা হচ্ছে প্রাইম ইন্ডিকেশন, এনাদের প্রাইম ইন্ডিকেশন অফ ব্যারিয়াট্রিক সার্জারি। ব্যারিয়াট্রিক সার্জারি গিভস দেম অ্যান এজ টু ফাইট। যে আমি প্রথম যে হিটটা করবো, যে আমার ওয়েট রিডাকশনের একটা স্ল্যান্ট আমি যে শুরু করতে পারবো, সেই ইনার্শিয়াটা কিন্তু আমরা ব্যারিয়াট্রিক সার্জারি দিয়ে কাটাতে পারি। যখন ওজন কমাতে পারবেন, উনি যখন তারপরে সার্জারির জন্য কোয়ালিফাই করবেন, তখন উনি একটা নর্মালিশ লাইফ তৈরি হবে। তখন উনি হয়তো আবার ফিটনেস এক্সারসাইজ, হয়তো জিমে যেতে না পারেন, ওয়াকিং করতে পারবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু এখন যে পজিশনে আছে, যে বোথ পেইনফুল নিজ নিয়ে, যেখানে ওনার মোবিলিটি একদমই কমে গেছে, সেই জায়গায় ওনাকে আমি অ্যাডভাইস করতে পারছি না যে আপনি এক্সারসাইজ করুন। তো এইগুলো হচ্ছে মানে আইডিয়াল ফর ব্যারিয়াট্রিক সার্জারি। এতে শুধু ওনার ওজন শুধু কমবে না, ওনার নি রিপ্লেসমেন্ট করতে পারবেন, ওনার পেইনফুল যে একটা লাইফ কাটাচ্ছেন সেটা থেকে বেরোতে পারবেন, এবং আদার কোমরবিডিটিস লাইক ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং চান্সেস অফ হার্ট অ্যাটাক, এগুলো অনেকটা অ্যাভয়েড করতে পারবেন। তো এইখানে আমাদের ব্যারিয়াট্রিক সার্জারি বিশাল বড় রোল আছে। এই যে টাইপস অফ বেরিয়াট্রিক সার্জারি, কেউ একদিনে বাড়ি চলে যাচ্ছে, কেউ 3 দিনে, ডিপেন্ডিং অন দ্য সার্জারি। টাইপস অফ সার্জারি নিয়ে একটু বলবেন, মানে এটা নিয়ে একটু আমরা কিউরিওসিটি রয়েছে। মেইনলি 3টে টাইপ অফ সার্জারি আমরা ডিসকাস করি। একটা হচ্ছে স্লিভ গ্যাস্ট্রেক্টমি, যেখানে আমরা স্টমাকের কিছুটা পোর্শন কেটে আমরা বাদ দিই এবং তাতে আমার হরমোনাল চেঞ্জেস হয়, প্লাস আমাদের ফুড কন্টেন্ট অনেকটা আমরা কম অ্যাকোমোডেট করতে পারি স্টমাকে। নেক্সট যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অপারেশন আমরা বলি, স্পেশালি যারা ডায়াবেটিক তাদের জন্য হচ্ছে রু অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস, যেখানে আমরা স্টমাকের কিছু একটা ছোট করে কেটে তার সাথে আমরা বাউল বা অন্ত্রের কিছুটা জুড়ে আমরা ফুডটাকে একটু বাইপাস করে দিই। তাতে শুধু ফুড বাইপাস হয় না, তার সাথে ম্যাল অ্যাবজর্পশন হয়, যে পুরো জিনিসটা যেটা যাচ্ছে সেটাও অ্যাবজর্পশনটা অনেকটা কমে যায়, প্লাস হরমোনাল চেঞ্জেস হয়, যেটা আমাদের কি রোল প্লে করে। তাছাড়াও আমরা এখন নতুন জেনারেশন অপারেশন আছে গ্যাস্ট্রিক বাইপাস, হুইচ ইজ মিনি গ্যাস্ট্রিক বাইপাস, বা ওয়ান অ্যানাস্টোমোসিস গ্যাস্ট্রিক বাইপাস, ওএজিবি আমরা যেটাকে বলি, সেটাও সিমিলার প্রিন্সিপালে কাজ করে। তারপর আমাদের একটা ওল্ডার বাট ভেরি এফেক্টিভ অপারেশন আমরা এখন হয়তো রেগুলার বেসিসে করি না, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক ব্যান্ড, অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ড। সেটারও ইন্ডিকেশন আছে, কিন্তু খুব লিমিটেড নাম্বার অফ পেশেন্টস এর পক্ষেই সেটা আমরা এখন এমপ্লয় করি। তো এই সমস্ত জিনিসের এক একটা ইন্ডিকেশন আছে, কারোর কোন কোমরবিডিটিস আছে তার খানিকটা ডিপেন্ড করে, কার কত ওয়েট রিডাকশনের দরকার আছে, তিনি পার্মানেন্ট প্রসিডিউর চাইছেন কি সেমি পার্মানেন্ট প্রসিডিউর চাইছেন, বা কোনো সময় কোনো অ্যাডভার্স ইভেন্ট হলে যে আমি তাকে রিভার্স করতে পারবো কিনা, এই ডিসকাশন গুলো আমাদের তখন ইন্ডিভিজুয়ালি পেশেন্ট টু পেশেন্ট আমরা ডিসকাস করি, দিয়ে আমরা দুজনে একটা ডিসিশনে এসে আমরা সেই অপারেশনের দিকে আস্তে আস্তে প্ল্যান করি। সেমি পার্মানেন্ট রোগা হওয়া মানে কি ডাক্তারবাবু একটু বলুন। সেমি পার্মানেন্ট বলতে যে অপারেশনে যদি আমাদের অপারেশনে কোনো সাইড এফেক্ট থাকে সেটা যদি আমি রিভার্স করতে পারি। যে কোনো কিছু কিছু অপারেশন আছে নট রিভার্সেবল, যে পোর্শন আমি এটা যদি বাদ দিয়ে দিই সেই পোর্শনটা আমি কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু অনেক সময় কি আমরা হয়তো বাইপাস করলাম, বা বাইপাসে হয়তো আমাদের কিছু মনে হলো যে পেশেন্টের বডি টলারেট করছে না, সেক্ষেত্রে সেটাকে আমরা রিভার্স করতে পারি। তো কিছুটা রিভার্সেবল অপারেশন আছে, কিছুটা ইরিভার্সেবল অপারেশন আছে। তো সেগুলো আমি ডিটেলে হয়তো অন্য একদিন এটা নিয়ে মোর সায়েন্টিফিক এন্ড মেডিকেল ডিসকাশন করতে নিশ্চয়ই পারবো। কিন্তু আমি না একটু শুনে সব ভয় লাগছে, মানে ইমাজিন করতে কিরকম একটা লাগে যে পেটের ভেতর থেকে পেটটা একটু বাদ হয়ে গেল। এই যে একটা ভয়, ভীতি টুয়ার্ডস সার্জারি উইচ ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ,
এটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন। এটা খুবই রেলেভেন্ট এবং আমি বলবো মোটামুটি 90 to 100% অফ মাই পেশেন্টস আস্ক দ্য সেম কোয়েশ্চেন। আমি প্রথমেই বলে রাখি ব্যারিয়াট্রিক সার্জারি লাস্ট 15 বছর 20 বছরে একটা ইভলিউশনারি চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। যে আমাদের অনেক কিছু আমরা সাইন্টিফিক্যালি শিখেছি, আমরা অনেক কিছু সাইন্টিফিক্যালি এক্সপ্লোর করেছি। দিয়ে আমি যেহেতু আমার মেজর ট্রেনিংটা ইউকেতে, আমি ইউকের একটা ন্যাশনাল ডেটাবেসের কথা বলতে পারি, যে NBSR ডেটা, ন্যাশনাল ব্যারিয়াট্রিক সার্জারি রেজিস্ট্রি। সেখানে ওই কান্ট্রিতে যত ব্যারিয়াট্রিক সার্জারি হয়েছে সমস্ত পেশেন্টের ডিটেলস এবং তাদের আউটকাম ওখানে রেকর্ড করা হয়েছে। তাতে দেখা গেছে যে পেশেন্টের ডেথ রেট, যে পেশেন্ট ব্যারিয়াট্রিক করা যাওয়ার পর মারা গেছে, এই চান্সেসটা 0.07%। তার মানে একটা গল ব্লাডার সার্জারিতে যা রিস্ক, ব্যারিয়াট্রিক সার্জারিতে সেই রকমই রিস্ক এবং তার থেকে বেশি কিছু নয়। তো ব্যারিয়াট্রিক সার্জারি যদি সেই স্কেলে বলতে চাই, ইজ as good or as safe surgery as a gallbladder surgery. হ্যাঁ, এটা টেকনিক্যালি ডিমান্ডিং সার্জারি, লিটল বিট টাইম কনজিউমিং, এবং আমাদের যে পেশেন্ট পপুলেশন পাই গলব্লাডার সার্জারিতে অনেকে হয়তো ইয়াং ফিট পেশেন্ট পেলাম। এখানে যেহেতু ওবেসিটি ইটসেলফ আমাদের একটা ক্রাইটেরিয়া ফর নট বিং ফিট, সেই ক্ষেত্রে আমাদের সেই রকম ফিজিওলজিক্যাল ফিট পেশেন্ট আমরা পাচ্ছি না, কিন্তু মেজরিটি ওবিস পেশেন্ট যারা আমরা অপারেশন করি তারা কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপে। তো সেই জন্য আমাদের রিস্কটা অনেকটাই মিটিগেট করে গেছে, অনেকটাই কমে গেছে। আরেকটা যদি ডিসকাস করি, যে আমাদের ডেভেলপড কান্ট্রিতে, আমি যদি ইউএস এর কথা বলি বা ইউরোপের কথা বলি, পার্টিকুলারলি ইউকে এন্ড জার্মানি এন্ড ফ্রান্স, সেখানে ব্যারিয়াট্রিক সার্জারি এখন মেন স্ট্রিম সার্জারি। অনেকে ওদের দেশেও ডাক্তারদের মধ্যে একটা রিজার্ভেশন ছিল প্রথমের দিকে, আমি বলছি 20 বছর আগেকার কথা, যে ব্যারিয়াট্রিক সার্জারি করতে অনেকটা সময় লাগতো, অনেকটা টেকনিক্যালি ডিমান্ডিং ছিল, অতটা হয়তো ট্রেনিং ছিল না, সেই জন্য আউটকামটা অতটা হয়তো ভালো হতো না। কিন্তু এখন ইন মডার্ন ডে অ্যান্ড এজ পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইনস্ট্রুমেন্টস গুলো অনেক ভালো এসেছে, আমাদের গ্যাজেটস, স্টেপলস, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টস, তাদের ক্ল্যারিটি প্রচন্ড ভালো আমরা এখন পাই। সেই জন্য আমাদের অপারেশনটা মাচ মোর স্মুদার, অনেক বেশি ভালো করে আমরা করতে পারি। সেই জন্য এখন আউটকাম মাচ বেটার, এবং পেশেন্টের হসপিটাল স্টে কম্পেয়ার টু 7 days, it is come down to 2 days, maximum 3 days. তো আমি বলবো ইন এ নাটশেল, সার্জারি নিঃসন্দেহে একটা লোকের মধ্যে অ্যাপ্রিহেনশন জাগায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। ইট ইজ এ সেফ সার্জারি এবং এটা মাইক্রো সার্জারি এবং পেনলেস সার্জারি। আই মাস্ট সে যে অপারেশনের পরের দিনই মেজরিটি পেশেন্টের, মেজরিটি বলতে আমি প্রায় 90 to 95% পেশেন্টের কোন রকমেরই ডিসকমফর্ট বা পেন হয়তো অনুভব করে না। কিন্তু যেটা বলেছিলাম আগে, হয়তো খাওয়া দাওয়া একটু চেঞ্জ করতে হবে, লিকুইড ডায়েট হয়তো কিছুদিন থাকতে হবে, কিন্তু তাছাড়া মেজর কোনো ডিসকমফর্ট বা পেন এক্সপিরিয়েন্স কেউই বিশেষ করে না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর দত্ত ফর অল দি ইনপুটস। আমি জানি এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকবে, তাই একদিন আমরা কিন্তু লাইভ বসতে হবে আমাদেরকে, কারণ স্পেশালি বেরিয়াট্রিক এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে একটা অদ্ভুত আমাদের মনের মধ্যে একটা ভয় আছে এই শব্দটার সাথে। একটা সার্জারি, না বাবা পেট কেটে বাদ দিয়ে দেবে, কিন্তু দিস ইজ নট আ কসমেটিক সার্জারি, ইটস নট অ্যাবাউট ট্রাইং টু লুক বেস্ট অর হট, তার জন্য চলো একটু বেরিয়াট্রিক করে আসি। ইটস নট লাইক দ্যাট, রাইট? No, definitely not. It's a preventative surgery. Right. আমরা এটাকে প্রিভেন্টিভ সার্জারি কেন বলি? আমাদের মেজর যে কোমরবিডিটিস বা ডিজিজ রিলেটেড টু ওবেসিটি আছে সেইগুলো থেকে আমাদের সেভ করে। রাইট, যাতে কোমরবিডিটি গুলো আমাদেরকে ডিফিট না করে, যাতে আমরা তাদের সাথে ফাইট করে এগিয়ে যেতে পারি এবং ফর আ ফিটার বেটার টুমরো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর মোটিভেটিং এন্ড ইন্সপায়ারিং। সব রকম ভাবে একে অপরকে সাহায্য করব যাতে আমরা হই করে সকলে মিলে আনন্দে বাঁচতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডিয়ার মোটিভেটর ডক্টর সুমন্ত দত্ত ফর ইয়ার টাইম। শীঘ্রই কথা হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক
আমার কাছে শারীরিকভাবে সুস্থ থাকাটা সব সময় প্রায়োরিটি। আমি নিজে যে কাজ করি তার বাইরেও কিন্তু আমি এইটা খুব সচেতন ভাবে চেষ্টা করি। প্রত্যেকদিন সকালে আমার একটা অ্যাক্টিভিটি থাকে 1 থেকে 1.5 ঘন্টার, যেটা আমি প্রচন্ড এনজয় করি এবং যেটা না করতে পারলে আমার মন খারাপ হয়। আপনারা যারা যারা ভাবছেন যে আপনাদের ওজন কমাবেন, আপনারা কমিয়ে ফেলুন এবং এমন জায়গায় অভ্যেসটাকে নিয়ে যান যেখান থেকে আপনাদের ফিরে আসতে ইচ্ছে করবে না, কারণ এর পরেই রয়েছে কিন্তু অনেক বেটার একটা জীবন, অনেক সুস্থ একটা জীবন এবং অনেক কিছু যেটা এই মুহূর্তে করতে পারছেন না সেটার জন্য সেই করার জায়গাটা খুলে যাওয়ার মতো একটা জীবন। মনের দিক থেকে সবসময় চাঙা থাকবেন, কারণ শরীর আপনাদের চাঙা রাখতে হবে। ভাবতেই পারি না যে আমি একদিন পাহাড়ে চড়তাম, কিন্তু আমি আবার চড়বো পাহাড়ে। এই 2021-এর মধ্যে কমিয়ে ফেলে দেখুন কি জায়গায় যাই, তারপরে সবাইকে বলবো আপনিও কমান। একসাথে আছি, চলুন। 2021টা আমাদের কমানোর সময় হবে, একটা বছর টাইম। Hi, this is Sonika Dey. I'm basically an entrepreneur. I run a brand called Crazy for Waffle, which has got 9 outlets in Kolkata. So I have reduced 45 kgs. I joined Karma on 2019. That was 2019 August, and from there till like 6 months, I have shredded almost 20 kgs within 6 months. And from there, I slowly, then I started picking it up, and I have shredded 45 kgs. And our journey with Karma is, to be very honest, is very, very, very good, because here I have, this is my second home, you can say. This is where I connect with my family. There means it's a homely affair where there are parents who is guiding you. বাবা মার বয়সী লোক আছে, বোন আছে, দাদা আছে, ভাই আছে, বন্ধু আছে. It's like a total family where you will come, and not only just you do the gymming, it's like a club where you come, you enjoy, you whole in the morning you are coming, you are giving your stress out, you are making your mind fresh, and you are moving it for the rest of the day. So my main motivator will be my trainer. As I always say, I owe my body to him. Means whatever I am, he has pushed me a lot. Means there was a certain time ke ami push up ba ami sit ups korte partam na. I was so heavy, and I used to cry at that point of time. But from there, he has made me, I can lift now 130 kgs. I can do a squat with 150 kgs. I can do my leg press with 200 kgs. So from there, from zero weights, he has motivated me to lift this much. So the trainers are very good, very, very good. And exceptionally, Vishwajit is very good. He pushed me a lot. Without him, I'm nothing, because until and unless you get a push from your back, you don't get that motivation. That motivation doesn't come. Of course, it's come from inside. It's come from within. But until and unless somebody is there at the back to push you, it's not at all possible. Plus, our coach is there, Arthur Karzo. He's a great man. He also pushed me like I was previously. When astam, I only do the cardio. I used to do the cardio, and I thought, the cardio only is like you shred all your weight, but that's a very, very wrong concept one could ever think. So he made me to do weightlifting. He told me, Sonika, your place is not there. You should come here and you should lift your weights. So that's from where I have taken my journey. And you won't believe it, first day ভীষণ কষ্ট হতো, ভীষণ কান্না পেত, first day কোনো মোটিভেশনই পেতাম না. But then when I started losing the 5 kgs, first 5 kgs when I lost,
I was like, "Okay, now I have to, if I can lost 5 kg, then I can lose bit more. Then it went like this, 10 kgs holo, 18 kgs holo, 12 kgs holo, 15 kgs holo, and I from double XL, it was like XL, L, M. So that was the motivation. I'm very shopaholic, and I'm going to South City. Previously, I have money, but I don't have my size. But now I don't have that much of money, and I have all the sizes available. So আমি একটাই কথা বলবো, this time is yours. Love yourself, utilize your power, utilize everything into your exercise. That is one thing, you will do it for yourself. Nobody will take this from you. Nobody. Once you will shed at least 5 kilos minimum, then you will get a motivation. All the women, all the people, all the men out there, please work on yourself. Please, that is the greatest gift you could ever give. Nobody could take it from yourself. And enjoy your life by wearing super cool clothes, which I do right now. That's it. All the best.